বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশের অর্থনীতি যখন একটা ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে, অর্থনীতির অবস্থা একেবারে অশনি সংকেত দিচ্ছে, যেখানে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিলেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের প্রভাব নাকি বাংলাদেশের উপরে পড়বে। কেন বাংলাদেশের উপরে পড়বে? বাংলাদেশ তো উন্নয়নের একেবারে শিখরে পৌঁছে গেছে। এইরকম কথা তিনি এর আগেও বলেছিলেন। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় তিনি বলেছিলেন যে এই যুদ্ধে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন মূল্যস্ফীতি তো আমরা দেখি যে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সমস্ত পণ্য মূল্য চলে গেছে। এগুলো হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এমন নাজুক অবস্থায়, বিশেষ করে লুটপাটের কারণেই অর্থনীতিটা খারাপ অবস্থায় চলে গেছে। এখানে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ থাকার কথা ছিল অন্তত 20 বিলিয়নের কাছাকাছি, সেই পর্যন্ত নেই। আইএমএফ যখন তাদের তৃতীয় কিস্তির ঋণ দিতে যাচ্ছে, তখন এই রিজার্ভের উপরেও তাদের অনেকটা ছাড় দিয়েই এই লোন তারা ডিসবার্স করতে যাচ্ছে। তাহলে নানান জায়গায় এখন অর্থনীতির খারাপ অবস্থা। মূলত এই খারাপ অবস্থা হয়েছে শুধুমাত্র মেগা প্রজেক্টগুলো দেখিয়ে দেখিয়ে সেখানে লোন আনা হয়েছে বিদেশ থেকে। এই লোনগুলো বেশিরভাগ লোনই হচ্ছে সাপ্লায়ার্স ক্রেডিটে নেওয়া হয়েছে, যে তারাই সমস্ত মাল সামানা সব তারাই সাপ্লাই দিয়েছে এবং তারাই এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছে বলে ঋণের পরিমাণ এখন এমন জায়গায় চলে গেছে সেটা পরিশোধ করা সরকারের পক্ষে খুবই কঠিন হয়ে গেছে। যেখানে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে এই যে 50 বছর ধরে যেখানে ঋণ হয়েছে মাত্র মাথা পিছু ছিল 1 লাখ টাকা করে, সেইটা মাত্র 3 বছরে দাঁড়িয়েছে 1.5 লাখ টাকা করে মাথা পিছু ঋণের পরিমাণ আমাদের এই জায়গায় চলে আসছে। তো এইগুলো আসছে সবই বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে আমাদের। আর ঋণ নিয়ে নিয়ে কি করা হচ্ছে, এক জায়গা থেকে ঋণ নিয়ে আর এক জায়গায় ঋণ পরিশোধ করা হচ্ছে, এক জায়গায় ঋণ নিয়ে আর এক জায়গায় ঋণ পরিশোধ করা হচ্ছে। এটা কেমন কথা? আজকে হয়তো আমাদের এই যে প্রজন্ম এখন বর্তমানে আছে, তারা হয়তো এখন বুঝতে পারবে না যে এই ঋণের বোঝাটা কত ভয়াবহ হতে পারে। এই ঋণের বোঝা ভয়াবহ হবে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, তখন দেখবে যে এই ঋণ পরিশোধ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এখনই প্রতি বছর প্রায় 3 থেকে 4 বিলিয়ন ডলার শুধুমাত্র আমাদের ঋণ পরিশোধের জন্য লাগে, যেখানে আমরা এখনো পর্যন্ত যে বাজেট দেওয়া হয় সেই বাজেট পরিপূর্ণ হয় না শুধুমাত্র এই যে ঋণ পরিশোধ করার কারণে। এই বিষয়গুলো প্রধানমন্ত্রী মাথায় রেখেই বক্তব্য রেখেছেন কিনা জানি না। এটা আমাদের দেশের অর্থনীতিবিদরা বারবার এই সতর্কবাণী উচ্চারণ করে যাচ্ছেন যে বাংলাদেশে এখন যেভাবে চলছে, এই যে বিশেষ করে ব্যাংকে যে লুটপাটটা চলছে, এই লুটপাট বন্ধ করলেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের যে ঋণ পরিশোধের যে ধারাবাহিকতা সেটা রক্ষা করা যেত। বাংলাদেশ তো ঋণ পরিশোধের যথেষ্ট সক্ষম। এটা দেখা এই অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু কখনো ঋণ খেলাপি হয় নাই। এখন কেন ঋণ খেলাপি হচ্ছে? এই যে বাংলাদেশ থেকে ডলার পাচার হয়ে যাচ্ছে, মাত্র কয়েকটা গোষ্ঠীর হাতে মনে হচ্ছে সরকার একেবারে জিম্মি হয়ে যাচ্ছে। সরকারের উপরে এরকম একটা গোষ্ঠী এসে চেপে বসেছে, তারা যেন অনেক অনেক শক্তিশালী। সেই শক্তিশালী গোষ্ঠীর কাছে এরা একেবারে অসহায়। আজকে ব্যাংক, এই যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যেটা প্রথম প্রজন্মের যে প্রাইভেট ব্যাংক, তার অন্যতম একটি ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যাংক। সেই ন্যাশনাল ব্যাংক আজকে তার সমস্ত শেয়ার একজন কিনে ফেলেছেন, একটা ব্যবসায়ী গ্রুপ কিনে ফেলেছেন। যে ব্যবসায়ী গ্রুপ ইতিমধ্যেই ইসলামী ব্যাংক সহ 7টা সলভেন্ট ব্যাংক, যাদের অত্যন্ত সুনাম ছিল, গ্রাহকদের কাছে তাদের সুনাম ছিল, সেই ব্যাংক তারা কুক্ষিগত করে ফেলেছে। এটাও সেই একই গ্রুপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন আবার বলা হচ্ছে যে এই ব্যাংকের বিরুদ্ধে যাতে কেউ নেতিবাচক কোনো রিপোর্ট না করে, এই জন্য সাংবাদিকদের এখন প্যাকেট ধরিয়ে দেওয়া হচ্ছে।
সাংবাদিকদেরকে কিনে ফেলার একটা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক তাদের ওখানে যাতে এই লুটপাটের কাহিনী, চুরিচামারির কাহিনী যাতে পত্রপত্রিকায় না আসে, সেজন্য সেখানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একটা প্রেস কনফারেন্স ডেকেছিল বাংলাদেশ ব্যাংক। সেই বাংলাদেশ ব্যাংকের প্রেস কনফারেন্সে তারা উপস্থিত হয়ে প্রথমেই জানতে চেয়েছে কেন সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তখন ব্যাংক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারে নাই, যে জন্য তারা প্রতিবাদে বেরিয়ে আসছে। ঠিক একইভাবে তারা এখন প্রতিবাদ প্রতিরোধ শুরু করে দিয়েছে সাংবাদিকরা। এটা যদি না করে তাহলে দেখা যাবে যে তাদের এই যে চরিত্র হননের ব্যাপারটা এখন সামনে এসেছে। এই যে ন্যাশনাল ব্যাংক যে কাজটা করেছে, সাংবাদিকদের 5,000 টাকা করে দিয়ে কেনার চেষ্টা করেছে। এটা কত বড় ঔদ্ধত্য! সাংবাদিকদেরকে কেনা যায়, এইটা কিন্তু এখন প্রচার বাজারে চলে আসবে যে 5,000 টাকা দিয়ে সাংবাদিক কেনা যায়। তাহলে নিশ্চিতভাবে মানুষের মধ্যে এই ধরনের একটা মনোভাব তৈরি হয়ে যেতে পারে যে সাংবাদিকদেরকে টাকা দিয়ে কেনা যায়। আমরা তো অনেক জায়গায় দেখি, যেমন পুলিশ যখন আসে, যে পুলিশ বিভিন্ন পোশাকে আসে, পুলিশ মানুষকে ধরার জন্য যদি আসে, তো দেখা যাবে যে মানুষের ধারণাই হচ্ছে পুলিশ ধরা মানে টাকা দেওয়া, তাকে টাকা দিয়ে হয় ম্যানেজ করতে হবে, আর না হলে জেলখানায় যেতে হবে। এটা এখন একটা ধারণার মধ্যে পড়ে গেছে। তারপরে সরকারি দল মানেই হলো এখন যেখানেই তারা হাত দিবে সেখান থেকে তারা লুটপাট করবে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই যে উপজেলা নির্বাচন হয়ে গেল, উপজেলার যারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে তাদের দেখা যাচ্ছে যে কারোর সম্পদ বেড়েছে 4,000 5,000 শতাংশ করে। এই যে সম্পদের পাহাড় তারা করে যাচ্ছে, এটা করতে পারছে শুধুমাত্র সরকারি ছত্রছায়ায় থাকার কারণে এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় কক্ষিগত করার কারণে। এই দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এখন তো তারা যেভাবে জায়গা সম্পত্তি কেনা শুরু করে দিয়েছে, অনেক জায়গায় আছে দেখা যাচ্ছে 100 বিঘা 150 বিঘা সম্পত্তিরও মালিক হয়ে গেছে অনেকেই। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে কোনো অবস্থাতেই 50 বিঘা সম্পত্তির উপরে থাকা অবৈধ, কিন্তু এগুলো রাখছে। এগুলো হয়ে যাচ্ছে কিভাবে? এই সরকারি ছত্রছায়ায় থাকার কারণে। এই লুটপাট যত বেশি হচ্ছে, সরকারের একটা গ্রুপের হাতে টাকা পয়সা চলে যাচ্ছে, আরেকটা গ্রুপের হাতে টাকা পয়সা থাকছে না। তারা একেবারে খেটে খাওয়া দিন মজুর, আয় বৈষম্য যে কিভাবে বৃদ্ধি পেয়েছে, এই কারণেই মূল্যস্ফীতিও বৃদ্ধি পাচ্ছে। এই মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার কারণে আজকে যে অর্থনীতি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। অর্থনীতির যে ডেভেলপমেন্টের কথা বলা হয়, এই ডেভেলপমেন্ট তো একেবারে ফোকলা, একেবারে উন্নয়ন বিভ্রম বলতে যে কথাগুলো আসে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে একেবারে শতভাগ সঠিক। এখানে কোনো অবস্থাতেই এই উন্নয়নের সুফল এই নিম্ন আয়ের জনগোষ্ঠী পাচ্ছে না। একেবারে নির্ধারিত আয়ের যারা আছে তাদের উপরে এই উন্নয়নের সুফল যাচ্ছে না, যাচ্ছে শুধুমাত্র কতিপয়। এই যে গোষ্ঠী এখন সরকারের চেয়েও শক্তিশালী, সেই গোষ্ঠী এই উন্নয়নের পুরা সুফলটা ভোগ করছে, যেহেতু তারা লুটপাট করে টাকাগুলো তাদের এখন কয়েকজনের হাতের মধ্যে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে। এইখান থেকে যদি না উঠতে পারে, তাহলে বারবার এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের দোহাই দিয়ে তো আর চলা যাবে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দোহাই দিয়ে চলা যাবে না। এখানে তো দরকার যে উন্নয়নের যে সমস্ত চাকা ঠিক রাখার জন্য বিদ্যুতের চাহিদা, এখনই লোডশেডিং শুরু হয়ে গেছে, এই বিদ্যুতের চাহিদা তো মেটানো সম্ভব হচ্ছে না। তারপরে যে সমস্ত দায় মুক্তি দেওয়া হয়েছে, বিভিন্ন ক্যাপাসিটি চার্জের নামে একটা গোষ্ঠীকে উন্নত করা হচ্ছে, তাদের ফুলে ফেপে মোটা তাজা করা হচ্ছে, সেই জায়গাগুলো যদি কোনো অবস্থাতে বন্ধ না করা হয়, তাহলে এই অর্থনৈতিক উন্নয়নের কোনো সুফল সাধারণ মানুষের কাছে যাবে না। আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দোহাই দিয়ে সরকার টিকে থাকতে পারবে।